একটি ছোট্ট গ্রামে অমিত নামে এক দরিদ্র কৃষক বাস করতেন। তার পরিবারে ছিলেন শুধু তার স্ত্রী শ্রেয়া এবং একটি গরু। তাদের সামান্য কিছু জমি ছিল, কিন্তু তা এতটাই অনুর্বর ছিল যে সেখানে কোনো ফসলই জন্মাতো না। বছরের পর বছর স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করেও দারিদ্র্য তাদের পিছু ছাড়ছিল না। কি হয়েছে? সকাল থেকে আপনাকে এত চিন্তিত দেখছি। আবার কি জমির চিন্তাই আপনাকে কষ্ট দিচ্ছে? মনের কথা আমাকে বলুন। আর কি ভাববো শ্রেয়া, জমি তো আছে, কিন্তু তাতে কিছুই হয় না। তার উপর আমাদের মাত্র একটি গরু। যদি কোনোভাবে আর একটি গরু পেতাম, অন্তত জমিটা ভালোভাবে চাষ করার চেষ্টা করতে পারতাম। আশা ছেড়ে দেওয়া ঠিক নয়। একবার গ্রামে গিয়ে সবার সঙ্গে কথা বলে দেখুন। হয়তো কেউ কয়েকদিনের জন্য তাদের গরু দিতে রাজি হবে। চেষ্টা করলে হার মানতে হয় না। শ্রেয়ার কথা শুনে অমিতের মনে সামান্য আশা জাগল। তিনি সঙ্গে সঙ্গে গ্রামের দিকে রওনা হলেন। প্রথমে তিনি কৃষক রামুর বাড়িতে গেলেন। রামু ভাই, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমার মাত্র একটি গরু আছে, তাই জমির কাজ ঠিকমতো হচ্ছে না। যদি কয়েকদিনের জন্য তোমার একটা গরু দাও, তাহলে হয়তো আমি আমার জমিতে কিছু কাজ করতে পারবো। ভাই অমিত, তোমার কষ্ট আমি ভালোই বুঝি, কিন্তু এই সময়ে আমার নিজের জমিতেও অনেক কাজ চলছে। আমি যদি তোমাকে আমার একটি গরু দিই, তাহলে আমার নিজের কাজই বন্ধ হয়ে যাবে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তোমাকে সাহায্য করতে পারছি না। কোনো সমস্যা নেই ভাই, আমি বুঝতে পারছি প্রত্যেকেরই নিজস্ব অসুবিধা থাকে। শুধু ভেবেছিলাম হয়তো কেউ আমাকে সাহায্য করবে। হতাশ হইও না ভাই, পরিশ্রমী মানুষের ভাগ্য একদিন অবশ্যই বদলায়। আজ তোমাকে সাহায্য করতে না পারায় আমারও খারাপ লাগছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তোমার ভালো দিন শিগগিরই আসে। রামুর কথা শুনে অমিত সেখান থেকে এগিয়ে গেলেন। এরপর সে মোহনের বাড়ির পথে রওনা দিল। মোহন ভাই, যদি কয়েকদিনের জন্য তোমার একটি গরু দিতে পারো, তবে খুব উপকার হয়। আমি শিগগিরই তা ফিরিয়ে দেব। ভাই, তোমাকে সাহায্য করার ইচ্ছে তো আছে, কিন্তু এখন আমার জমিতে বীজ বোনার সময় চলছে। তাই এই মুহূর্তে বলত্তি দেওয়া আমার পক্ষে কঠিন। আগে আমাকে নিজের জমির কাজ শেষ করতে হবে। মনে হচ্ছে ভাগ্যই আমার সহায় নয়। যেখানে যাই খালি হাতেই ফিরতে হয়। এমন কথা বলো না ভাই, খারাপ সময় চিরকাল থাকে না। ঈশ্বর হয়তো দেরি করেন, কিন্তু পরিশ্রমের ফল একদিন অবশ্যই দেন। অমিত হালকা হেসে সেখান থেকে চলে গেল। এরপর সে হরিয়ার বাড়ির দিকে রওনা দিল। হরিয়া ভাই, তুমি কি কয়েকদিনের জন্য তোমার একটি গরু আমাকে দেবে? তাহলে আমার অনেক উপকার হতো। আমি খুব বিপদে আছি। ভাই, যদি তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু আমার বাড়িতেও এখন চাষের কাজ পুরো দমে চলছে। যা আছে তা দিয়েই কোনো রকমে সংসার চালাচ্ছি। আমি বুঝতে পেরেছি ভাই, মনে হচ্ছে আজ আর কোথাও থেকে সাহায্য পাবো না। নিরাশ হইও না, কখনো কখনো ঈশ্বর আমাদের জন্য অন্য কোনো পথ ঠিক করে রাখেন। হয়তো তোমার জন্য কোনো ভালো সুযোগ অপেক্ষা করে আছে। 3 জায়গা থেকে না শোনার পর অমিতের মন ভেঙে গিয়েছিল। সে ভারী পায়ে বাড়ির পথে রওনা দিল। সন্ধ্যার সময় সে বাড়ি পৌঁছালো। তাকে দেখে শ্রেয়া জিজ্ঞেস করল, কি হলো? কেউ কি তোমাকে তাদের গরু দিয়েছে? না শ্রেয়া, কেউই সাহায্য করেনি। আমি রামু, মোহন আর হরিয়ার কাছে গিয়েছিলাম। সবাই তাদের নিজ নিজ অসুবিধার কথা বলেছে। কেউই তাদের গরু দিতে রাজি হয়নি। এ নিয়ে এত দুঃখ করবেন না। সবারই তো নিজের সংসার আর জমির কথা ভাবতে হয়। তারা না বলেছে বলে তো পৃথিবী শেষ হয়ে যায়নি। গরু না পাওয়ার চেয়ে নিজের অবস্থার কথাই আমাকে বেশি কষ্ট দেয়। কখনো কখনো মনে হয়, যতই পরিশ্রম করি না কেন, আমাদের ভাগ্য আর বদলাবে না।
এমন কথা বলবেন না। আমাদের জমিতে এমনিতেই কিছু হয় না। হয়তো ঈশ্বর আমাদের জন্য অন্য কোনো পথ ভেবে রেখেছেন। আপনি চিন্তা ছেড়ে নতুন কোনো কাজের কথা ভাবুন। তুমি প্রতিটি কঠিন সময়ে আমার সাহস বাড়িয়ে দাও। তুমি পাশে না থাকলে হয়তো অনেক আগেই হাল ছেড়ে দিতাম। স্বামী স্ত্রীর একে অপরের সঙ্গই তো সবচেয়ে বড় শক্তি। যতদিন আমরা দুজন একসঙ্গে আছি ততদিন কোনো বিপদই আমাদের হারাতে পারবে না। শ্রেয়ার কথা শুনে অমিতের মন কিছুটা শান্ত হলো। সেদিন রাতে তারা সাধারণ খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু তারা জানতো না যে পরের দিন মন্দিরে হওয়া একটি সাক্ষাৎ তাদের পুরো জীবন বদলে দিতে চলেছে। পরের দিন ভোরে সূর্য ওঠার আগে অমিতের ঘুম ভেঙে গেল। সারা রাত অমিত নিজের দুঃখ কষ্টের কথাই ভাবছিল। কিছুক্ষণ সে খাটিয়াই বসে রইল, তারপর উঠে প্রস্তুত হলো। আজ এত ভোরে কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এখনো তো গ্রামের লোকেরাও জেগে ওঠেনি। মনটা খুব অস্থির শ্রেয়া। ভাবছি মন্দিরে গিয়ে ভগবানের সামনে আমার দুঃখের কথা বলবো। হয়তো সেখানে গেলে মনটা একটু শান্তি পাবে। এ তো খুব ভালো কথা। ভগবানের ঘর থেকে কেউ খালি হাতে ফেরে না। যান, মনের সব কথা তার কাছে খুলে বলুন। মাথা নেড়ে অমিত মন্দিরের দিকে রওনা দিল। গ্রামের পুরনো মন্দিরটি একটি বড় বিপুল গাছের নিচে ছিল। ভোরবেলা হওয়ায় সেখানে লোকজনও খুব বেশি ছিল না। অমিত মন্দিরের সিঁড়িতে বসে ভগবানের মূর্তির সামনে হাত জোড়ো করে রইল। কিছুক্ষণ সে নীরব ছিল, তারপর তার চোখে জল চলে এলো। হে প্রভু, সারা জীবন পরিশ্রম করেছি, তবু আজও আমার সংসারের অবস্থা বদলায়নি। আমার জমি আছে, কিন্তু সেখানে কিছুই জন্মায় না। আমি আর আমার স্ত্রী দিন রাত সংগ্রাম করি, তবু দারিদ্র্য আমাদের পিছু ছাড়ে না। হে ভগবান, আমি আপনার কাছে ধন সম্পদ চাই না, শুধু এতটুকুই চাই, আমার পরিশ্রমের একটি পথ দেখিয়ে দিন। এমন কোনো কাজ দিন যাতে আমি আর আমার স্ত্রী সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারি। এ কথা বলে সে শান্ত হয়ে বসে রইল। এমন সময় মন্দিরের বাইরে থেকে এক বৃদ্ধার কণ্ঠস্বর শোনা গেল। বাবা, কেউ আছো কি যে আমাকে একটু সাহায্য করবে? অমিত ফিরে তাকিয়ে দেখল এক বৃদ্ধা একটি ভারী বস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার বয়স অনেক হয়েছে আর তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। অমিত সঙ্গে সঙ্গে তার কাছে এগিয়ে গেল। বুড়িমা, আপনি এত ভারী বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? আপনাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। বলুন, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? বাবা, আমি পাশের গ্রামের বাসিন্দা। এখানে কিছু জরুরি কাজে এসেছিলাম, কিন্তু এখন এই বস্তা নিয়ে ফিরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। আগের মতো পায়ে আর শক্তি নেই। বুড়িমা, আপনি চিন্তা করবেন না। আপনি চাইলে আমি এই বস্তাটি আপনার গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে পারি। বয়োজ্যেষ্ঠদের সাহায্য করা তো আমাদের কর্তব্য। সত্যিই বলছো বাবা? আজকাল তো মানুষ নিজেদের কাজ নিয়েই এত ব্যস্ত যে অন্যের জন্য সময়ই পায় না। তোমার কথা শুনে আমার মনটা খুব শান্তি পেল। ভগবান তোমার মঙ্গল করুন। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমার কারণে যদি আপনার সামান্য কষ্টও কমে, তাতেই আমি খুশি হব। এ কথা শুনে বৃদ্ধা খুব আনন্দিত হলেন। কিছুক্ষণ পরে দুজনে গ্রামের পথে হাঁটতে শুরু করলো। বস্তাটি বেশ ভারী ছিল, তবু অমিত কোনো অভিযোগ না করে সেটি বহন করে চলল। বুড়িমা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। এই বস্তায় এমন কি আছে যে এত ভারী লাগছে? বাবা, এতে আমার মাছের খাবার আছে। এই খাবার কিনতেই আজ আমি এই গ্রামে এসেছিলাম। মাছের খাবার? আপনার কি অনেক মাছ আছে বুড়িমা? এই সব খাবার কি তাদের জন্যই? হ্যাঁ বাবা, আমাদের বাড়ির পেছনে একটি ছোট পানির ট্যাঙ্ক আছে। সেখানেই আমি মাছ চাষ করি। আমার স্বামী মাছ খেতে খুব ভালোবাসেন, তাই বহু বছর আগে আমি এই কাজ শুরু করেছিলাম। তাহলে কি আপনি প্রতিদিন তাদের দেখাশোনা করেন? কাজটা তো সহজ নয়। আমার কোনো সন্তান নেই বাবা। এই পৃথিবীতে আমার স্বামীই আমার পরিবার। তিনি এখন আর চলাফেরা করতে পারেন না, তাই তার সুখের কথা ভাবাই আমার জীবনের সবচেয়ে বড় কাজ।
আমি যখন নিজের হাতে মাছ রান্না করে তাকে খাওয়াই আর তার মুখে হাসি দেখি, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। ভালোবেসে করা কাজ কখনো বোঝা মনে হয় না বাবা। বুড়িমা, সত্যি বলতে আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আজকের দিনে এমন ভালোবাসা আর নিবেদন খুব কমই দেখা যায়। বাবা, জীবনে অর্থের চেয়ে আপনজনদের সঙ্গ অনেক বেশি মূল্যবান। পরিবার পাশে থাকলে সবচেয়ে কঠিন সময়ও সহজে কেটে যায়। কথা বলতে বলতে তারা এগিয়ে চলল। তারা জানতো না যে এই যাত্রা শুধু একটি বস্তা বহনের যাত্রা নয়, বরং অমিতের ভাগ্য বদলে দেওয়ার এক নতুন পথের সূচনা হতে চলেছে। অবশেষে অমিত ও বৃদ্ধা তাদের গ্রামে পৌঁছে গেল। গ্রামটি ছোট হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিছুক্ষণ পর তারা একটি সাধারণ কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালো। এই তো বাবা, আমরা বাড়ি পৌঁছে গেছি। আজ যদি তুমি আমাকে সাহায্য না করতে, তাহলে কিভাবে এই বস্তাটি এখানে আনতাম জানি না। তোমার এই উপকার আমি কখনো ভুলব না। বুড়িমা, আপনি বারবার ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। বয়োজ্যেষ্ঠদের সাহায্য করা আমাদের মতো মানুষের দায়িত্ব। দুজনে কুঁড়েঘরের ভেতরে গেল। সেখানে এক বৃদ্ধ খাটিয়ায় বসেছিল। বয়সের ছাপ তার মুখে স্পষ্ট হলেও চোখে ছিল আন্তরিকতার দীপ্তি। শুনছেন, আজ ভগবান আমাদের অনেক বড় সাহায্য করেছেন। পথে এই ভদ্র ছেলেটির সঙ্গে দেখা হয়ে গেল। ও না থাকলে আমি এত ভারী বস্তা নিয়ে বাড়ি ফিরতে পারতাম না। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকাল মানুষ নিজের কাজ নিয়েই এত ব্যস্ত থাকে যে অন্যের জন্য সময় বের করতে পারে না, কিন্তু তুমি কোনো স্বার্থ ছাড়াই আমাদের সাহায্য করেছ। ভগবান তোমাকেই সুখে রাখুন। বাবাজি, আমাকে লজ্জা দেবেন না। আমি তো শুধু সেই কাজটুকুই করেছি যা প্রত্যেক মানুষের করা উচিত। আপনার আশীর্বাদের চেয়ে বড় আর কিছু আমার কাছে নেই। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমার শিক্ষা দীক্ষা খুব ভালো। যে অন্যের মঙ্গল কামনা করে, ভগবানও যেন তার মঙ্গল করেন। এসো বাবা, তোমাকে আমার মাছগুলো দেখাই, যাদের জন্য আমি এত দূর থেকে খাবার কিনে এনেছি। এ কথা শুনে অমিতের মুখে মৃদু হাসি ফুটে উঠল। অমিত উৎসাহের সঙ্গে তার পিছু পিছু গেল। কুঁড়েঘরের পেছনে একটি বড় পানির ট্যাঙ্ক ছিল। তাতে কয়েকটি মাছ সাঁতার কাটছিল। কিছু কিছু ছোট, আবার কিছু বেশ বড় হয়ে উঠেছিল। মাছগুলো দেখে অমিতের চোখ আনন্দে জ্বলে উঠল। সে বলল, আরে বাহ বুড়ি মা, আমি তো কখনো একসঙ্গে এত মাছ দেখিনি। এরা কত সুস্থ আর বড় দেখাচ্ছে। সত্যি আপনি এদের খুব ভালোভাবে যত্ন নিয়েছেন। বাবা, এদের যত্ন নেওয়া আমার কাছে পরিবারের যত্ন নেওয়ার মতোই। আমি প্রতিদিন সময় মতো এদের খাবার দিই এবং পানিরও খেয়াল রাখি। পরিশ্রম করলে সব কাজই ভালো ফল দেয়। সত্যি বলছি বুড়িমা, এদের দেখে আমার মন ভরে গেল। আমি কখনো ভাবিনি একটি ছোট ট্যাঙ্কেও এত সুন্দরভাবে মাছ চাষ করা যায়। শুরুটা ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে সব বেড়েছে। যে কোনো কাজে ধৈর্য রাখা খুবই জরুরি। কিছুক্ষণ পরে বৃদ্ধা ঘর থেকে জল ও সামান্য গুড় এনে অমিতকে দিল। বাবা, তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে বেশি কিছু নেই, তবে এই সামান্য গুড় আর জল গ্রহণ করো, তাতে আমাদের ভালো লাগবে। বুড়িমা, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আপনার হাতের এই গুড় আমার কাছে কোনো মিষ্টির চেয়ে কম নয়। ভগবান তোমাকে সব সময় সুখে রাখুন বাবা। তোমার মতো ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে, এ কথা ভেবেই মন শান্তি পায়। বুড়িমা, এবার আমার যাওয়া উচিত। বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আজ আপনাদের দুজনের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। যাও বাবা, সুখে থেকো। ভগবান তোমার সব কষ্ট দূর করুন এবং তোমার জীবন আনন্দে ভরিয়ে দিন। এদিকে এলে অবশ্যই আমাদের বাড়িতে আসবে। এখন তুমি আমাদের কাছে ছেলের মতোই। অবশ্যই বাবাজি, আপনাদের দুজনকে আমি কখনো ভুলব না। একথা বলে সে নিজের গ্রামের দিকে রওনা দিল। সন্ধ্যার মধ্যে সে বাড়ি পৌঁছে গেল। তাকে দেখে শ্রেয়া বাইরে বেরিয়ে এলো। আরে, আপনি কোথায় গিয়েছিলেন? সকালে মন্দিরে গিয়েছিলেন আর এখন সন্ধ্যায় ফিরছেন? আমি তো সারা দিন আপনার চিন্তায় ছিলাম।
আজ আমার সঙ্গে এমন কিছু ঘটেছে যা আমি কল্পনাও করিনি। পথে এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল, তারপর আমি তার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। তারপর কি হলো? আমাকে সব কথা বিস্তারিত করে বলুন। অমিত উঠোনে বসে পড়ল। জীবিকাও তার পাশে এসে বসল। সারাদিন কি ঘটেছিল তা জানার জন্য তার মনে প্রবল কৌতূহল জেগে উঠেছিল। তাড়াতাড়ি বলুন না। সকালে মন্দিরে গিয়েছিলেন আর সন্ধ্যায় ফিরেছেন। আপনার মুখেও যেন এক অন্যরকম আনন্দের ছাপ দেখা যাচ্ছে। আসলে কি হয়েছে? মনে হচ্ছে আজ ভগবান আমার প্রার্থনার জবাব এক বৃদ্ধার রূপে দিয়েছেন। মন্দিরে আমার দেখা হয়েছিল এক বৃদ্ধার সঙ্গে, যিনি একটি খুব ভারী বস্তা নিয়ে তার গ্রামে ফিরতে চেষ্টা করছিলেন। তারপর নিশ্চয়ই আপনি তাকে সাহায্য করেছেন। আমি আপনাকে চিনি। কোনো অসহায় মানুষকে দেখলে আপনি কখনো ফিরিয়ে দেন না। হ্যাঁ, আমি তার বস্তাটি কাঁধে নিয়ে তার গ্রাম পর্যন্ত গিয়েছিলাম। পথে তিনি বললেন বস্তার ভেতরে মাছের খাবার ছিল। তাদের বাড়ির পেছনে একটি বড় ট্যাঙ্ক আছে, যেখানে তারা মাছ চাষ করেন। সত্যি? মাছগুলো কি ভালো ছিল? খুবই ভালো। আমি আগে কখনো একসঙ্গে এত মাছ দেখিনি। ছোট বড় শত শত মাছ পানিতে সাঁতার কাটছিল। দেখে মনে হচ্ছিল যেন জলের নিচে কোনো ছোট্ট গুপ্তধন লুকিয়ে আছে। আর জানো, সবচেয়ে ভালো লেগেছে যে ওই বৃদ্ধা তার স্বামীকে খুব ভালোবাসেন। তাদের কোনো সন্তান নেই, তবু তিনি প্রতিদিন মাছগুলোর যত্ন নেন, শুধু স্বামীকে তার পছন্দের খাবার খাওয়ানোর জন্য। এ তো খুবই সুন্দর কথা। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যেখানে মানুষ কোনো স্বার্থ ছাড়াই আপনজনের যত্ন নেয়। মনে হয় ভগবান আপনাকে আজ কিছু শেখানোর জন্যই সেখানে পাঠিয়েছিলেন। হয়তো তুমি ঠিকই বলছো। আমি যখন মাছগুলো দেখছিলাম তখন বারবার ভাবছিলাম, এত ছোট একটি ট্যাঙ্ক থেকে তারা এত ভালো কাজ কিভাবে করতে পেরেছেন। আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলি। এতে জিজ্ঞেস করার কি আছে শ্রেয়া? যা বলতে চাও খোলাখুলি বলো। আমাদের জমিতে এমনিতেই কিছুই জন্মায় না। বছরের পর বছর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তাহলে আমরা কেন সেখানে একটা বড় পুকুর খনন করে মাছ চাষ শুরু করি না? আরে শ্রেয়া, এই কথা তো আমার মাথাতেই আসেনি। সত্যি বলতে তোমার পরামর্শটা দারুণ। জমি তো এমনিতেই অনাবাদি পড়ে আছে, তার চেয়ে ভালো সেটিকে নতুনভাবে কাজে লাগানো যাক। দেখুন, হারানোর মতো আমাদের আর আছেই বাকি। পরিশ্রম করলে কিছু না কিছু লাভ তো হবেই। আর যদি সফল হই, তাহলে আমাদের জীবনই বদলে যেতে পারে। তুমি তো অসাধারণ কথা ভেবেছ শ্রেয়া। এখন মনে হচ্ছে ভগবান অকারণে আমাকে সেই বৃদ্ধার সঙ্গে দেখা করাননি। হয়তো তিনি আমাদের এই পথ দেখাতে চেয়েছেন। দুজনের চোখে নতুন আশার আলো জ্বলে উঠল। সেদিন রাতে তারা অনেকক্ষণ ধরে বসে পরিকল্পনা করতে লাগলো। প্রথমে পুকুরের জন্য জায়গা ঠিক করতে হবে, তারপর ধীরে ধীরে খনন শুরু করব। তাড়াহুড়োর দরকার নেই, তবে নিয়মিত পরিশ্রম করতে হবে। আমি আমাদের গরুটির সাহায্যে খনন করব। লাঙলের বদলে কোনো ধারালো যন্ত্র বেঁধে দেব, যাতে মাটি উঠতে থাকে। কাজটা কঠিন হবে ঠিকই, কিন্তু অসম্ভব নয়। আমিও বসে থাকব না। আশপাশের আগাছা পরিষ্কার করব, মাটি সরাবো, আর যতটা পারি আপনাকে সাহায্য করব। এটা শুধু আপনার নয়, আমাদের দুজনেরই স্বপ্ন হবে। তুমি প্রতিবারই আমার পাশে দাঁড়াও শ্রেয়া। সত্যি বলতে, তোমাকে ছাড়া আমি কখনো এত বড় সাহস জোগাড় করতে পারতাম না। স্বামী স্ত্রীর সম্পর্কই এমন। সুখ হোক বা দুঃখ, দুজনকে একসঙ্গেই তার মোকাবিলা করতে হয়। পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তারা তাদের একমাত্র গরুটিকে নিয়ে অনুর্বর জমিতে পৌঁছে গেল। চারদিকে শুকনো মাটি আর বুনো ঘাস ছড়িয়েছিল। লোকেরা এই জমিকে অকেজো মনে করে, কিন্তু আমার বিশ্বাস একদিন এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। অবশ্যই হবে। আজ জায়গাটা ফাঁকা আর নির্জন দেখাচ্ছে, কিন্তু কয়েক মাস পর এখানে জল থাকবে, মাছ থাকবে, আর থাকবে আমাদের পরিশ্রমের ফল। তোমার কথা শুনলে আমার ভেতরে নতুন উদ্যম জেগে ওঠে। চলো, আজ থেকেই আমাদের নতুন জীবনের শুরু করি। এরপর অমিত গরুর পেছনে একটি ধারালো খননের যন্ত্র বেঁধে মাটি খোঁড়া শুরু করলো, আর শ্রেয়া আগাছা পরিষ্কার করতে লাগলো। সারাদিন তারা বিরামহীন পরিশ্রম করলো। প্রচণ্ড রোদে শরীর ক্লান্ত হয়ে পড়লেও তাদের মনে নতুন আশার সঞ্চার হয়েছিল।
সন্ধ্যা নাগাদ তারা অনেকটা কাজ শেষ করলো। ক্লান্ত পায়ে দুজনে বাড়ির পথে ফিরতে লাগলো। পথে গ্রামের চারণ কাকার সঙ্গে তাদের দেখা হলো। আজ সকাল থেকে তোমাদের কোথাও দেখা যায়নি। এমন কি কাজ করছিলে যে সন্ধ্যা হয়ে গেল তবু বাড়ি ফিরলে না? কাকা, আমরা আমাদের অনুর্বর জমিতে গিয়েছিলাম। সেখানে একটি বড় পুকুর খনন করার কথা ভাবছি। যেহেতু ওই জমিতে কিছুই জন্মায় না, তাই আমরা ভাবলাম সেখানে মাছ চাষ শুরু করলে কেমন হয়। বাহ বাবা, এ তো খুবই ভালো চিন্তা। যারা নতুন পথ খুঁজে নেয় তারাই জীবনে এগিয়ে যায়। বসে বসে ভাগ্যকে দোষারোপ করার চেয়ে পরিশ্রম করে নতুন পথ তৈরি করাই ভালো। কাকা, কাজটা খুব বড় আর আমাদের সামর্থ্যও কম। তবু আমরা ঠিক করেছি, যত কষ্টই হোক না কেন পুকুরটি আমরা খনন করবই। আপনার মুখে এসব কথা শুনে আমাদের সাহস আরও বেড়ে গেল কাকা। এখন যত সময়ই লাগুক আমরা আমাদের স্বপ্ন পূরণ করবই। এই মনোভাবই থাকা উচিত বৌমা। মনে রেখো, পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ হয়তো মানুষ তোমাদের কথা শুনে হাসবে, কিন্তু একদিন তারাই তোমাদের সাফল্যের উদাহরণ দেবে। চারণ কাকার সঙ্গে কথা বলে তাদের মন আরো উৎসাহে ভরে উঠল। বাড়ি ফিরে তারা হাত মুখ ধুয়ে সাধারণ খাবার খেতে বসলো। খাওয়ার সময়ও পুকুরের কথাই চলছিল। আজ তো অনেক কাজ হয়েছে। সকালে যখন আমরা গিয়েছিলাম তখন এত আগাছা ছিল যে মাটিই দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আর তুমিও কম পরিশ্রম করনি। তুমি যদি আগাছা পরিষ্কার না করতে তাহলে আমার কাজ আরও কঠিন হয়ে যেত। আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমাদের স্বপ্ন সত্যি হতে পারে। স্বপ্ন তখনই সত্যি হবে যখন আমরা প্রতিদিন এভাবেই পরিশ্রম করব। মাঝপথে ক্লান্ত হয়ে থেমে গেলে এত কষ্টই বৃথা যাবে। এখন আর থামার প্রশ্নই ওঠে না। এত বছর দারিদ্র্যে কাটিয়েছি, এবার নিজের ভাগ্য বদলিয়েই ছাড়ব। সেই রাতে তারা তাদের ভবিষ্যতের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। এরপর দিন কেটে যেতে লাগলো। প্রতিদিন সূর্য ওঠার আগেই তারা জেগে উঠত এবং তাদের গরুটিকে নিয়ে অনুর্বর জমিতে পৌঁছে যেত। অমিত মাটি খুঁড়ে চলতো আর শ্রেয়া আশেপাশের কাজ সামলাতো। কখনো তীব্র রোদ পড়তো, কখনো গরম হাওয়া বইতো, কিন্তু তারা দুজন কেউই হাল ছাড়তো না। শুনুন, কখনো কখনো মনে হয় পুকুরটা খুব বড়। কে জানে এটা সম্পূর্ণ করতে আর কত সময় লাগবে। সত্যি বলতে আমারও মাঝে মাঝে এমন মনে হয়, কিন্তু তারপর ভাবি যদি আমরা প্রতিদিন অল্প অল্প করেও এগিয়ে যেতে থাকি তবে একদিন এই কাজ নিশ্চয়ই শেষ হবে। আপনি ঠিকই বলেছেন। বড় সাফল্য ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই অর্জিত হয়। শুধু ভগবান যেন আমাদের সাহস যোগান। ভগবান অবশ্যই পরিশ্রমীদের পাশে থাকেন। আমার পূর্ণ বিশ্বাস একদিন এই পুকুরই আমাদের জীবন বদলে দেবে। মাসের পর মাস কেটে গেল। ধীরে ধীরে গর্তটি বড় হতে লাগলো। এখন দেখলেই বোঝা যাচ্ছিল যে সেখানে একটি বিশাল পুকুর তৈরি হচ্ছে। গ্রামের লোকেরাও মাঝে মধ্যে এসে তা দেখতে লাগলো। আরে অমিত, তোমরা তো সত্যিই অসাধারণ কাজ করেছো। আগে এখানে শুধু শুকনো জমি ছিল, আর এখন তো সত্যিই পুকুরের মতো দেখাচ্ছে। ভাই, এসবই আমাদের পরিশ্রমের ফল। এখনো কাজ পুরো শেষ হয়নি, তবে আশা করছি খুব শিগগিরই পুকুরটি সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের নিষ্ঠা দেখে খুব ভালো লাগে। ভগবান করুন তোমাদের পরিশ্রম সফল হোক। অবশেষে সেই দিন এলো যখন মাসের পর মাসের পরিশ্রমের পর পুকুরটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। অমিত আর শ্রেয়া পুকুরের পাড়ে দাঁড়িয়ে সেটির দিকে তাকিয়ে রইল। তাদের চোখে আনন্দ আর গর্বের ঝিলিক স্পষ্ট ছিল। যে জায়গা নিয়ে সবাই বলতো এখানে কিছুই হবে না, আজ সেখানে এত বড় একটি পুকুর দাঁড়িয়ে আছে। সত্যি, এটা আপনার বুদ্ধি আর আমাদের দুজনের পরিশ্রমের ফল। না শ্রেয়া, এটা শুধু আমাদের দুজনের যৌথ পরিশ্রমের ফল। আজ এই পুকুরটিকে দেখে মনে হচ্ছে আমাদের সমস্ত ক্লান্তি আর সংগ্রাম সার্থক হয়েছে। এখন শুধু ভগবানের কাছে প্রার্থনা যেন ভালো বৃষ্টি হয়। একবার পুকুরটি জলে ভরে উঠলেই আমরা আমাদের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। বৃষ্টি হবেই, আর আমাদের স্বপ্নও পূরণ হবে। এতদিনের পরিশ্রম ভগবান বৃথা যেতে দেবেন না।
পুকুর তৈরি হওয়ার পর অমিত ও শ্রেয়া বৃষ্টির অপেক্ষা করতে লাগলো। প্রতিদিন সকালে উঠে তারা পুকুর দেখতে যেত, তারপর আকাশের দিকে তাকিয়ে থাকতো। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ পরিশ্রম করেছি, এখন সবই ভগবানের হাতে। এবছর যদি ভালো বৃষ্টি হয় তবে আমাদের স্বপ্ন সত্যি হবে। চিন্তা করো না, ভগবান যখন আমাদের এত দূর নিয়ে এসেছেন তখন সামনের পথও তিনিই দেখাবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আমাদের পরিশ্রম বৃথা যাবে না। কয়েকদিনের মধ্যেই আবহাওয়া বদলে গেল। আকাশে কালো মেঘ জমলো, শীতল বাতাস বইতে শুরু করলো। তারপর এক রাতে প্রবল বৃষ্টি নামলো। একদিন নয়, টানা কয়েকদিন বৃষ্টি হতে থাকলো। বৃষ্টি থামার পর দুজনে দৌড়ে পুকুর দেখতে গেল। পুকুরটি টলটলে জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। তা দেখে তাদের আনন্দ আর ধরে না। দেখুন, আমাদের পুকুর ভরে গেছে। এত জল দেখে আমার নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে ভগবান আমাদের সব প্রার্থনাই শুনেছেন। তুমি ঠিকই বলেছ শ্রেয়া। যেদিন আমরা এখানে কাজ শুরু করেছিলাম সেদিন আমিও ভাবিনি যে এমন দৃশ্য দেখতে পাবো। আজ আমার সব পরিশ্রম সার্থক বলে মনে হচ্ছে। দুজনে হাত জোড় করে ভগবানকে ধন্যবাদ জানালেন। কয়েকদিন পরে অমিত পাশের শহর থেকে ছোট ছোট মাছের পোনা কিনে নিয়ে এলো। দুজনে পুকুরের ধারে দাঁড়িয়েছিল। শুনছেন, এগুলো আস্তে আস্তে পানিতে ছেড়ে দিন। এখন এরাই আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, আমরা এদের নিজের সন্তানের মতোই যত্ন নেব। যদি এরা ভালোভাবে বড় হয়ে ওঠে তবে আমাদের জীবন বদলে যেতে পারে। দুজনে মিলে সব পোনায় পুকুরে ছেড়ে দিল। দিন কেটে যেতে লাগলো। অমিত প্রতিদিন মাছগুলোকে খাবার দিত এবং যত্ন নিত। শ্রেয়া সব কাজে তাকে সাহায্য করত। ধীরে ধীরে ছোট মাছগুলো বড় হতে লাগলো। কয়েক মাস পর পুকুরে বেশ বড় বড় মাছ দেখা যেতে লাগলো। এক সন্ধ্যায় দুজনে পুকুরের ধারে দাঁড়িয়েছিল। জলে বড় বড় মাছ সাঁতার কাটছিল। শ্রেয়া, দেখো আমাদের মাছগুলো কত বড় হয়ে গেছে। এখন মনে হচ্ছে ওগুলো বিক্রি করার সময় এসে গেছে। হ্যাঁ, এবার আমাদের পরিশ্রমের ফল পাওয়ার সময়। তবে আরেকটি বিষয় ভাবুন, আমরা যদি প্রতিদিন গ্রাম থেকে এখানে আসা যাওয়া করি তাহলে মাছগুলোর পাহারা কে দেবে? তুমি ঠিকই বলেছ। রাতে যদি কেউ মাছ চুরি করে নিয়ে যায় তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। তাহলে কেন আমরা এখানেই পুকুরের ধারে একটি কুঁড়ে ঘর তৈরি করে নিই? আমরা সেখানেই থাকবো আর মাছগুলোরও দেখাশোনা করতে পারবো। তোমার ভাবনাগুলো সত্যিই অসাধারণ। এই কথা তো আমার মাথাতেই আসেনি। চলো শিগগিরই এখানে আমাদের ঘর তৈরি করি। পরের কয়েকদিন তারা দুজনে মিলে পুকুরের ধারে একটি সুন্দর কুঁড়ে ঘর তৈরি করে ফেললো। এরপর থেকে তারা সেখানেই থাকতে শুরু করলো। সকালে ঘুম থেকে উঠেই তাদের প্রথম দৃষ্টি পড়ত পুকুরের উপর। একদিন অমিত জাল দিয়ে কয়েকটি বড় মাছ ধরল এবং সেগুলি ঝুড়িতে ভরে বাজারে নিয়ে গেল। এটাই ছিল তার জীবনের প্রথম দিন, যেদিন সে নিজের পরিশ্রমের ফসল বিক্রি করতে যাচ্ছিল। আরে ভাই, মাছগুলো তো খুব ভালো দেখাচ্ছে। এগুলো কি তোমার নিজের পুকুরের? হ্যাঁ মালিক, সব মাছই আমি নিজে পালন করেছি। খুব যত্ন করে বড় করেছি বলেই এগুলো এত স্বাস্থ্যবান হয়েছে। ভাই, আমার জন্যও ভালো কিছু মাছ ওজন করে দাও। এত টাটকা মাছ বাজারে খুব কমই দেখা যায়। দেখতে দেখতে অমিতের সব মাছ বিক্রি হয়ে গেল। তার হাতে আগের চেয়ে অনেক বেশি টাকা এলো। আনন্দে তার চোখে জল চলে এলো। কি হলো, মাছগুলো বিক্রি হয়েছে তো? আরে শ্রেয়া, সব মাছ বিক্রি হয়ে গেছে, একটাও ফিরিয়ে আনতে হয়নি। ক্রেতাদের আমাদের মাছ এত ভালো লেগেছে যে তারা পরের বারও আসতে বলেছে। সত্যি, এ তো খুব বড় সুখবর। আজ আমাদের পরিশ্রমের প্রথম ফল মিলল। হ্যাঁ, আর এসবই তোমার বুদ্ধির ফল। তুমি যদি আমাকে পুকুর খননের পরামর্শ না দিতে তাহলে হয়তো আজও আমরা সেই দারিদ্র্যের মধ্যেই দিন কাটাতাম। না, এটা আমাদের দুজনেরই পরিশ্রমের ফল। আমি একা কিছুই করতে পারতাম না। শ্রেয়া, একটা কথা বলি,
সেই বৃদ্ধার কথা আমার খুব মনে পড়ছে। তার সঙ্গে দেখা না হলে আমরা হয়তো এই পথ কখনো খুঁজে পেতাম না। আপনি ঠিকই বলেছেন, আমাদের অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। ভাবছি কাল কিছু ভালো মাছ নিয়ে তার বাড়ি যাই। শেষ পর্যন্ত তার কারণেই তো আমরা এই ভাবনাটা পেয়েছিলাম। খুব ভালো হবে। কাল সকালেই চলুন, আমাদের সাফল্য দেখে তারও নিশ্চয়ই খুব আনন্দ হবে। পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই অমিত ও শ্রেয়া প্রস্তুত হয়ে গেল। তারা নিজেদের পুকুর থেকে কয়েকটি বড় ও টাটকা মাছ তুলে সুন্দর করে একটি ঝুড়িতে সাজিয়ে নিল। শুনছেন, আজ আমার খুব আনন্দ হচ্ছে। যে কাজে শুরু হয়েছিল একটি ছোট্ট ভাবনা থেকে, আজ সেই কাজের উপার্জন নিয়ে আমরা তাদের ধন্যবাদ জানাতে যাচ্ছি যারা আমাদের অনুপ্রেরণা দিয়েছিলেন। হ্যাঁ শ্রেয়া, তুমি ঠিকই বলেছ। সেদিন আমি যদি মন্দিরে না যেতাম আর সেই বৃদ্ধার সঙ্গে দেখা না হতো, তাহলে হয়তো আজও আমরা নিজেদের ভাগ্যকে দোষ দিতাম। তাই তো বলা হয়, জীবনে প্রত্যেক মানুষের সঙ্গেই কোনো না কোনো কারণে দেখা হয়। কখনো কখনো একটি ছোট্ট সাক্ষাৎ পুরো জীবন বদলে দেয়। দুজনে ঝুড়ি হাতে বৃদ্ধার গ্রামের দিকে রওনা হল। কিছুক্ষণ পর তারা বৃদ্ধার কুঁড়েঘরের সামনে এসে পৌঁছালো। তাদের দেখা মাত্রই বৃদ্ধার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আরে বাবা অমিত, বৌমাও সঙ্গে এসেছে। এসো এসো, তোমাদের দেখে আমার মন ভরে গেল। এতদিন পর আজ তোমাদের দেখা পেলাম। বুড়িমা, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আজ আমাদের যা কিছু আছে তাতে আপনারও অনেক বড় অবদান রয়েছে। আরে বাবা, আমি আবার কি করেছি? আমি তো শুধু তোমাদের আমার বাড়ির মাছগুলো দেখিয়েছিলাম। বুড়িমা, কখনো কখনো কারো একটি কথাও মানুষের জীবন বদলে দেয়। আপনার বাড়ি আর আপনার মাছগুলো দেখেই আমরা নতুন পথ খুঁজে পেয়েছিলাম। বাহ বাবা, তোমাদের দেখে খুব ভালো লাগছে। তবে তোমাদের মুখের এই আনন্দ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো সুখবরও নিয়ে এসেছো। আপনি ঠিকই ধরেছেন বাবাজি। আমরা আমাদের অনুর্বর জমিতে একটি বড় পুকুর তৈরি করে মাছ চাষ শুরু করেছি। এখন আমাদের মাছ বিক্রি হচ্ছে আর আমাদের জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। এ খবর শুনে মন ভরে গেল বাবা। তোমরা প্রমাণ করে দিয়েছ যে পরিশ্রম আর ধৈর্যের দ্বারা অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে। শুরুর পথটা খুব কঠিন ছিল বাবাজি, কিন্তু আমরা হাল ছাড়িনি এবং ভগবানের উপর বিশ্বাস রেখেছিলাম। বুড়িমা, এগুলো আমাদের পুকুরের প্রথম উপার্জনের মাছ। দয়া করে গ্রহণ করুন। এটি আমাদের পক্ষ থেকে সামান্য কৃতজ্ঞতার নিদর্শন। বাবা, এর চেয়ে বড় উপহার আমার কাছে আর কিছুরই হতে পারে না। তোমরা নিজেদের পরিশ্রমের ফল আমাদের দিয়েছ। এগুলো শুধু মাছ নয়, তোমাদের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক। বুড়িমা, আপনার আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সামান্য উপহার তার তুলনায় কিছুই নয়। ভগবান তোমাদের দিন দিন আরও উন্নতি দান করুন। যেভাবে তোমরা বয়োজ্যেষ্ঠদের সম্মান করেছ, সারা জীবন তেমন সম্মান ও সুখ পেও। বাবা, তুমি যখন প্রথম এখানে এসেছিলে, তোমার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু আজ তোমার চোখে আত্মবিশ্বাস আর আনন্দ দেখতে পাচ্ছি। এটা দেখে আমার খুব শান্তি লাগছে। বুড়িমা, তখন আমরা সত্যিই খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখন বুঝেছি খারাপ সময় চিরকাল থাকে না। মানুষ যদি সাহস ধরে রাখে, ভগবান অবশ্যই কোনো না কোনো পথ দেখিয়ে দেন। আর পরিবার পাশে থাকলে সবচেয়ে কঠিন পথও সহজ মনে হয়। বৌমা, তোমার এই বুদ্ধিমত্তাই তোমাদের সংসারকে এগিয়ে নিয়ে যাবে। সবসময় এভাবেই একে অপরের পাশে থেকো। ধীরে ধীরে মানুষ সরাসরি তাদের বাড়িতে এসে মাছ কিনতে শুরু করলো। তাদের আয় বাড়তে লাগলো। ভাই অমিত, তোমার মাছের অনেক প্রশংসা শুনেছি। আমরা কি এখান থেকেই কিছু মাছ কিনতে পারি? অবশ্যই ভাই, আপনারা এসেছেন এটাই আমাদের আনন্দ। যত মাছ প্রয়োজন নিয়ে যান। তোমার পরিশ্রম দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। যে জমিকে সবাই অকেজো ভাবত, সেই জমি থেকেই তুমি নিজের ভাগ্য বদলে ফেলেছ। সবই ভগবানের কৃপা আর আমার স্ত্রীর সহযোগিতার ফল।
আমি একা কখনো এত দূর এগোতে পারতাম না। কঠিন পরিস্থিতি মানুষকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুন পথ খুঁজে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই আসে। পরিশ্রম, ধৈর্য আর সঠিক চিন্তাভাবনা থাকলে অনুর্বর জমিও সাফল্যের পুকুরে পরিণত হতে পারে। আর জীবনে যেসব ভালো মানুষের সঙ্গে দেখা হয় এবং যাদের উপকারে আমরা এগিয়ে যেতে পারি, তাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও মিস না হয়।